গ্রাহকদের বিভিন্ন সেবার বিপরীতে নতুন করে চার্জ নিতে চায় ব্যাংকগুলো। মাসে ৩ বারের বেশি ব্যাংক থেকে টাকা তুললেই গুনতে হবে অতিরিক্ত ফি। এছাড়া নিষ্ক্রিয় ব্যাংক হিসাব সচল করা সহ ১৪টি সেবায় নতুন ফি বসানোর প্রস্তাব দিয়েছে ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবি। এ নিয়ে ক্ষুব্ধ সাধারণ আমানতকারীরা। তবে বাংলাদেশ ব্যাংক বলছে, আমানতকারীদের ওপর অযৌক্তিক চাপ পড়ে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। আলোচনা করতে এই মুহূর্তে সেগুন বাগিচা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ মাজেদুল হক। মোহাম্মদ মাজেদুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আমাদের প্রতিবেদনে বেশ কিছু বিষয় উঠে এসেছে, আপনার কাছে একটু জানতে চাই যে গ্রাহকের টাকা গ্রাহক তুলবেন, এতে অতিরিক্ত ফি বসাতে চাওয়া কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন? জি দেখুন যে ব্যাংকিং সিস্টেমের বাইরে কিন্তু এখন আপনার গ্রাহকের হাতে কিন্তু টাকা চলে গেছে এবং অতি সম্প্রতি যেটা দেখা গেছে যে আহ, নতুন সরকার আসার পরে ব্যাংকিং খাতের উপরে যে আস্থা অর্জন করার একটা বিষয় ছিল, আস্থা অর্জন করার কথা ছিল জনগণের বা আমানতকারীদের, সেই আস্থাটা কিন্তু আসলে যখন ব্যাংকিং রেজুলেশন আইনে 14 ক যুক্ত করলো সরকার, তখন ওই আস্থাটা আবার উঠে গেল। এবং এরপর দেখা গেছে যে ইসলামী ব্যাংক বাংলাদেশ বা শরিয়া ব্যাংকগুলোতে আপনার নানা ধরনের কর্মকাণ্ড, আপনার বোর্ড পরিচালনা পর্ষদকে কেন্দ্র করে নানা ধরনের একটা কর্মকাণ্ড ঘটেছে। সবকিছু মিলে যেটা দেখা গেছে যে আমানতকারীরা কিন্তু এখন ব্যাংকে আর টাকা রাখতে চাচ্ছে না। তার কারণ হচ্ছে যে আপনার 75 লাখ গ্রাহক, 5টা ব্যাংকে, যে 5টা ব্যাংক একীভূতকরণ করা হচ্ছে, সেই ব্যাংকে তো 75 লাখ গ্রাহকরা কিন্তু আপনার সঠিকভাবে টাকা পাচ্ছে কিনা সেটা মনে হয় না। তার কারণ হচ্ছে যে আপনার তারা চাহিদা আপনার অনুযায়ী টাকা তুলতে পারছেন না, এটি তো তাদের জন্য একটি বড় উদ্বেগের কারণ। যেহেতু তাদের নিজস্ব টাকা, তারপরেও তারা চাহিদা অনুযায়ী তুলতে পারছেন না। হ্যাঁ, তারা চাহিদা অনুযায়ী তুলতে পারছে না। যখন যখন সময় যখন তুলতে চাচ্ছে তখন তুলতে চাচ্ছে না, অনুমতি নিতে হচ্ছে। সুতরাং নানাবিধি সংকটের কারণে ব্যাংকিং খাতে কিন্তু একটা আস্থা কমে গেছে এবং এই আস্থাটা পুনরুদ্ধার করার জন্য সরকারকে এখন নানা ধরনের উদ্যোগ গ্রহণ করতে হবে। না হলে কিন্তু আসলে অর্থনীতি এটা ক্ষতিগ্রস্ত হবে। বিনিয়োগ হচ্ছে না, কর্মসংস্থান হচ্ছে না। এটা তো ব্যাংক ফাইন্যান্সিং করবে, ইন্টারন্যাশনাল বিজনেসে ব্যাংক ফাইন্যান্সিং করবে, তাই না? সুতরাং এই সময় আবার যদি চার্জ কাটা হয়, তাহলে তো যারা আমানতকারী আছে সে আমানতকারী তো আবার ব্যাংক বিমুখ হয়ে যাবে। আমাদের এখন উচিত হচ্ছে যে আমানতকারীরা, গ্রাহকরা এবং অনেক আপনার জনগণ কিন্তু ব্যাংক থেকে দূরে থাকতে চাচ্ছে। এই ধরনের আপনার ট্রেন্ড কিন্তু শুরু হয়ে গেছে। এখন বিষয়টা হলো যে এমন কিছু আমরা স্ট্র্যাটেজি গ্রহণ করব যাতে আমরা আমানতকারীদেরকে বা গ্রাহকদেরকে আমরা ব্যাংকমুখী করতে পারি। সুতরাং আমাদেরকে একটা খুব ফ্রেন্ডলি একটা পলিসি করতে হবে যাতে আমানতকারীরা ব্যাংকের দিকে ঝাঁপিয়ে পড়ে। সুতরাং চার্জ কিন্তু যদি এক ধাক্কায় এই ১৪টি সেবায় চার্জ বাড়ানো হয়, সেক্ষেত্রে তো মানুষ আরো বেশি ব্যাংক বিমুখ হয়ে যাবে। জি, হ্যাঁ, আমার কথা শিডিউল অফ চার্জের আন্ডারে আপনার একটা যদি বেশি হয়, তাহলে কিন্তু আমানতকারীরা ব্যাংক বিমুখে হয়ে আপনার সঞ্চয়পত্রের দিকে চলে যাবে। সুতরাং এটা অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে ব্যাপকভাবে। এই সিদ্ধান্ত থেকে আমরা এটা উঠে আসা উচিত। এই সিদ্ধান্ত থেকে আমার কাছে মনে হয়। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে ঋণ প্রক্রিয়াকরণ মাশুল ৪ গুণ বাড়ানোর প্রস্তাব ব্যাংকের জন্য বুমেরাং হতে পারে কিনা, আপনার কি মনে হয়? এটা ঋণ প্রক্রিয়াকরণ মাশুল, সেটা হচ্ছে যে এখন শিডিউল অফ চার্জের আন্ডারে এই মাসুলগুলো বাড়ানো হচ্ছে। এখন বিষয়টা হলো যে বাংলাদেশের যে এখন যে অবস্থা, সেটা হচ্ছে যে দেখেন যে আপনার ৬২টা ব্যাংকের ভিতরে অর্ধেকের মতন ব্যাংকের কাছাকাছি আপনার মূলধন সংকটে পড়ে আছে। আপনার ২ ডজন ব্যাংক কিন্তু আসলে বিনিয়োগ করতে পারছে না। এবং এশিয়ার ভিতরে, দক্ষিণ এশিয়ার ভিতরে কিন্তু আপনার যে খেলাপি ঋণে বাংলাদেশের শ্রেষ্ঠ এবং আমি বলবো সারা পৃথিবীর ভিতরে তো সেকেন্ড পর্যায়ে আছে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে ঋণ আপনার যে ঋণ কার্যক্রম যে প্রক্রিয়াটা, এটা কিন্তু যত সহজ করা যায়। কারণ হচ্ছে যে আপনার বিনিয়োগ বাড়াতে হবে অর্থনীতিতে। কারণ একদিকে আপনার পলিসি রেট, মনিটারি পলিসির মাধ্যম দিয়ে, মুদ্রানীতির মাধ্যম দিয়ে, পলিসি রেট বাড়ানোর মাধ্যম দিয়ে কিন্তু অর্থনীতিতে বিনিয়োগ বাড়ছে না। সুতরাং আমাকে মনে হচ্ছে যে আপনার এই চার্জ, মানে আপনার অযথা চার্জ বেশি না করে আমাকে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি আপনাকে চার্জ কাটতে হবে। এই ধরনের যদি আপনি একদিকে পলিসি রেট বাড়িয়ে দিচ্ছেন, বাড়ানোর ফলে ঋণ এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, অন্যদিকে যদি আবার ব্যাংক চার্জ বাড়িয়ে দেয়, তাহলে তো আপনার
এটা আসলে আপনার ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি হলো না, ক্রেডিট ফ্রেন্ডলি হলো না। সুতরাং ক্রেডিট ফ্রেন্ডলি ইনিশিয়েটিভ আমাদেরকে এখন গ্রহণ করতে হবে। এমনিতেই আপনার 2 ডজনের কাছে এখন রুগ্ন ব্যাংক রয়েছে, 5টা ব্যাংক মার্জ হতে যাচ্ছে, 5টা ব্যাংকের কোনো কার্যক্রম নাই এখন অর্থনীতিতে। জি, সুতরাং মোহাম্মদ অর্থনীতি মাজেদুল হক, আমার কাছে আমি মনে হচ্ছে আবারও যদি গ্রাহকের টাকা উত্তোলনের বিষয়ে ফেরত আসি, সেক্ষেত্রে একটু জানতে চাই যে কারো যদি চিকিৎসা চলে বা গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকে, 3বারের বেশি তাকে টাকা উত্তোলন করতেই হতে পারে। এবং কেউ যদি বুথ থেকে টাকা তোলে, তার তো একটি নির্দিষ্ট পরিমাণ লিমিট থাকে, যার বেশি তিনি বুথ থেকে তুলতে পারবেন না। আবার ব্যাংকে গেলে হয়তো সে পরিমাণে বেশি তুলতে পারবেন। সেক্ষেত্রে 3বারের বেশি যদি টাকা তুলতে হয়, তাহলে কেন গ্রাহককে ফি দেওয়ার এই ধরনের প্রস্তাব জানানো হলো? একটা, হ্যাঁ, একটা তো আপনার প্রত্যেকটা ব্যাংকে যেটা আছে, এটিএম বুথ থেকে যখন ট্রানজাকশন করা হয় তখন হয়তো দিনে 5বারের বেশি ট্রানজাকশন করা যায় না, দিনে 1 লাখ বা 2 লাখের বেশি ট্রানজাকশন করা যায় না, একটা লিমিট রয়েছে। সেই এই লিমিটটা করা হয়েছে আসলে সিকিউরিটি পারপাজে। কারণ হচ্ছে যে আপনি যদি এটা যদি আপনি 1 কোটি টাকা 2 কোটি টাকা করে দেন, তাহলে এটা যারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, এটা মানে দেশের সিকিউরিটি পারপাজের কারণে কিন্তু এটা রেগুলেটর থেকে হোক এবং ব্যাংক থেকে হোক, এই মানে আপনাকে সিলিং করে দেওয়া হয়েছে যে আপনি এত টাকার বেশি উঠাতে পারবেন না, লেনদেন করতে পারবেন না, এতবার লেনদেন করতে পারবেন। সুতরাং এটা সিকিউরিটি পারপাজে করা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে গ্রাহকের যদি কোনো স্পেশাল কোনো উত্তোলন করার বেশি দরকার হয়, তাহলে ব্যাংকের হেড অফিসে প্রত্যেকটা আপনার কমার্শিয়াল ব্যাংকে তো আপনার হটলাইন রয়েছে, হটলাইন নাম্বার টেলিফোন করে কনফার্ম করে ট্রানজাকশন করতে পারবে। এটা আমার কাছে মনে হচ্ছে যে সিকিউরিটি পারপাজে ব্যাংকগুলো করেছে। সুতরাং এটা একটা ভালো দিক যে ট্রানজাকশনের লিমিট থাকা উচিত। জি, জনাব মোহাম্মদ মাজেদুল হক, আপনার বক্তব্য আমার কাছে স্পষ্ট। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।